সারাদিনের এই সময়টুকুই আমার সবচেয়ে প্রিয়। সারাদিন বই, ক্লাস আর অ্যাসাইনমেন্টের পর রাতেই ছোট্ট আড্ডাটা স্বস্তির নিঃশ্বাস। আমি আকাশ, পাশের গ্রাম থেকে প্রায় ৩ মাস আগে পড়াশোনার জন্য এখানে এসেছি। তেমন কারো সাথে পরিচয় হয়নি, তবে অর্কর সাথে বন্ধুত্বটা খুব অল্প সময়েই হয়ে গেছে। ও পড়াশোনা নিয়ে আমার মতোই ব্যস্ত, তাই প্রতিদিন রাতে এই রাস্তার পাশে ছোট চায়ের দোকানে বসে আমরা একটু গল্প করি। সব অ্যাসাইনমেন্ট শেষ তোর? হ্যাঁ, গতকাল শেষ করেছি। অ্যাসাইনমেন্ট আগে শেষ না করলে পরীক্ষার সময় খুব চাপে পড়ে যাই। তোর অ্যাসাইনমেন্ট শেষ? না রে, এখনো শেষ করতে পারিনি। কাল তো পরীক্ষা, কালকের ভেতরে শেষ হয়ে যাবে আশা করি। পরীক্ষার প্রিপারেশন কেমন হলো? নিশ্চিত এইবার ফাটিয়ে লিখবি। এখন বাড়ি গিয়ে পড়তে বসবো। চল, বেশি সময় এইখানে বসা ঠিক হবে না। হ্যাঁ রে, চল, আমিও পড়তে বসবো। চারপাশে শীত পড়েছে বেশ জাঁকিয়ে। এই কনকনে শীতে বেশি সময় বাইরে না বসে নিরিবিলি বই পড়াই ভালো। চারপাশের পরিবেশটাও তেমন একটা ভালো ঠেকছে না। চারপাশে কুয়াশা পড়েছে গত দিনের তুলনায় ঢের বেশি। আমার জীবনে পরীক্ষা আর পড়া, এই দুটি বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের দিকে নজর দেবার তেমন একটি সুযোগ কখনো হয়নি। আমি আর অর্ক উঠতেই যাব, ঠিক সেই সময় পাশের বাড়ির সাধন কাকা হাঁটতে হাঁটতে আমাদের সামনে এসে দাঁড়ালেন। সাধন কাকা বেশ ভালো মানুষ, এখানকার প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তিনি বেশ শিক্ষিত মানুষ। কি, তোমরা এখনো এইখানে? শীঘ্র বাড়ি যাও, বেশি রাত করলে আবার নিশির ডাকের পাল্লায় না পড়ো। নিশির ডাক? সেটা আবার কি কাকু? এতদিন হয়ে গেল গ্রামে এসেছিস, এখনো এইটা জানিস না? নিশির ডাক তো খুব মারাত্মক, ভয়ানক জিনিস। রাত বিরাটে মানুষকে ঘর থেকে ডেকে নিয়ে যায়, তারপরে গুম করে ফেলে। তোর এসবের উপরে এখনো বিশ্বাস আছে নাকি? ওরে বাছা, ওই সব হাসির বিষয় নয়, বুঝলে? গ্রামে গঞ্জে এসে যখন থাকছো, এখন এইসবের ওপর বিশ্বাস করতেই হবে, নচেত বিপদে পড়বে। আমাকে ওইসব মূর্খ মানুষের মতো ভাববেন না সাধন কাকা। এইসব কুসংস্কার বিশ্বাস করার সময় কই? আর আপনি না এখানকার হেডমাস্টার, আপনিও এইসব বিশ্বাস করেন? না, বিশ্বাস করে আর উপায় কি? এই গাঁয়ে যখন থাকি, তখন এই গাঁয়ের কিছু বিষয় তো আমাকে বিশ্বাস করতেই হবে। কিছুদিন আগেই মইনার বড় ভাই নিখোঁজ হয়ে গেল মাঝরাতে। ওপাশটা আর বাঁশঝাড়ের জঙ্গলটা বেশি ভালো নয়, বুঝলে? সাধন কাকার কথায় আমি হেসে ফেলি। আজকালও আবার এসব হয় নাকি? তবে প্রত্যেক গ্রামে ২-৪টে কুসংস্কারের কাহিনী অবশ্যই থাকে। এইসব দিয়ে বাচ্চা ভোলানো ভৌতিক গল্প হয়। তবে এই আধুনিক যুগে এসেও যদি এসব মানতে হয়, তবে সাধন কাকা দেখছি এসব বিশ্বাস করেন। পরশু পরীক্ষা, তাই আমি সেখান থেকে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে দূরে ওই বাঁশঝাড় জঙ্গলটা রোজই চোখে দেখি। অন্ধকারে ঘন কালো হয়ে থাকে জায়গাটা, কখনো সেদিকে যাওয়া হয়ে ওঠেনি। আজও অর্ক আর আমি যাওয়ার পথে দূরে ওই বাঁশঝাড় জঙ্গল দেখছিলাম। এমন সময় অর্ক বলল, ওই দেখ আকাশ, ওইটাই বাঁশঝাড় জঙ্গল। ওটার কথাই বলছিল সাধন কাকা। ভুলে ওখানে যাস না কিন্তু। কেন? গেলে কি হবে? শুনেছি ওখান থেকে নাকি নিশি ডাকিনী বের হয়। সে একবার কারোর দিকে নজর দিলে তাকে বাইর থেকে টেনে ছিঁড়ে নিয়ে যায়। বলি, এত পড়াশুনো করে তো লাভটা কি হচ্ছে বল, যদি এখন এসব কুসংস্কার বিশ্বাস করিস? কুসংস্কার না রে, ওদিকে আমরা দিনের বেলাতেও যেতে ভয় পাই। শুনেছি নিশি ডাকিনী খুবই ভয়ানক দেখতে। যে একবার দেখে সে নাকি ভয়ে পাথর হয়ে যায়। তাই নাকি? আমি আজ নিশি ডাকিনীকে দেখে তোকে জানাচ্ছি যে কেমন দেখতে। মানে কি বলছিস কি তুই? মানে আমি এখন ওই বাঁশঝাড়ের কাছে গিয়ে ওই নিশি ডাকিনীকে ডেকে আসব, তারপর প্রমাণ হয়ে যাবে ওই সব সত্য নাকি কুসংস্কার। পাগল হয়ে গেছিস নাকি তুই? খবরদার তুই ওইখানে যাবি না।
তোর সেই নিশি ডাকিনীকে আজকে সামনের থেকে দেখেই ছাড়ব। আকাশ, যাস না বলছি, যাস না ওইদিকে। অর্কের কোনো কথা না শুনে আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। চারপাশে বাঁশের ঘন জঙ্গল, জায়গায় জায়গায় অন্ধকার বাঁশের স্তূপ। দেখে মনে হচ্ছে প্রত্যেকটা বাঁশঝাড় যেন মাথা নেড়ে বিশাল এক দিঘি বা কোনো মানুষে রূপান্তরিত হয়ে আছে। এসব কুসংস্কারে বিশ্বাসী নই আমি, তাই আর সবাইকে এসব ভেঙে দিয়ে দেখিয়ে দেব এই সবই কুসংস্কার। বাঁশঝাড়ের ভিতর থেকে কেমন একটা পোড়া পোড়া গন্ধ আসছে। খুব সম্ভবত কোনো জায়গায় আগুন লাগালে যেমন গন্ধ হয় তেমন। তবে কোথাও কোনো আগুনের ছিটে ফোঁটা নেই। কিছুটা সামনে এগিয়ে বাঁশঝাড়ের মধ্যবর্তী স্থানে দাঁড়ালাম। কোথাও কারো দেখা পাচ্ছি না, তাই একটু জোরে চিৎকার করে বললাম, নিশি ডাকিনী, কোথায় তুমি? সামনে এসো। কি হলো, সামনে এসো বলছি। আমার আওয়াজে যেন চারিপাশটা কম্পিত হলো। কোথাও কোনো জনমানবের চিহ্ন পেলাম না। তাতে স্পষ্ট এখানে কোনো নিশি ডাকিনী অথবা এমন কোনো বস্তুর উপস্থিতি নেই। আশ্বস্ত হয়ে ফিরে আসতে গেলাম অর্কের কাছে। খানিকটা বিরক্তির চেহারা দেখিয়ে যখন ফিরছিলাম, অর্ককে দেখে বেশ ভীতু মনে হলো। আমি অর্কর কাছে গিয়ে বললাম, কি রে, কোথায় তোর ডাকিনী? কাউকেই তো দেখলাম না। তুই যা করলি, এরপরেই মজা তুই পাবি। শিগগিরই বাড়ি চল। আর শোন, মাঝরাতে কেউ যদি ডাকে, খবরদার বেরোবি না। বিশেষ করে একবার ডাকলে কখনোই না, 3 বারের বেশি ডাকলে তখন বেরোবি। আরে বোকা, তুই এখনো এসব বিশ্বাস করছিস? তোকে যা বললাম তাই করিস, বিপদ ডেকে আনিস না নিজের ঘরে। এবার সাবধানে থাকিস, যা। বাড়ি এসে বই খুলে এক মনে পড়তে লাগলাম। বই পড়া শুরু করলে অন্যদিকে খেয়াল করার সময় পাই না আমি। তার উপর আগামীকাল সকালে পরীক্ষা, অন্য কোথাও মনোযোগ দেওয়ার সময় একেবারেই নেই। এক মনে যখন আমি পড়ছিলাম, হুট করে বাইরে থেকে কিসের যেন শব্দ হলো। খুব সম্ভবত কেউ দৌড়ে গেল আমার বাড়ির চারপাশ দিয়ে। খুব সম্ভবত কোনো কুকুর বা শিয়ালের শব্দ নয়, কারণ কুকুর 4 পায়ের প্রাণী। আর যে শব্দ শুনছি মনে হচ্ছে 2 পায়ের কোনো মানুষ। এত রাতে কোনো মানুষ কেন আমার ঘরের চারপাশে দৌড়াবে? প্রথমে মনের ভুল ভেবেছিলাম, কিন্তু পরবর্তীতে আওয়াজটা আরও তীব্র হলো। বারবার পড়ায় ব্যাঘাত ঘটছে, তাই সিদ্ধান্ত নিলাম বাইরে গিয়ে দেখব কে দৌড়াচ্ছে। যেমন ভাবা তেমন কাজ। আমি উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে দেখতে গেলাম। দেখলাম ভেতরে হালকা আলো ফুটেছে। শীতকাল, তাই বেশ কুয়াশা চারপাশে। ঘন কুয়াশায় খেয়াল করতে পারলাম না সকাল কতটা হলো। কিন্তু এত সময় কাকে যেন দৌড়াতে শুনলাম, খুঁজে পাচ্ছি না তো তাকে। মনের ভুল ভেবে আমি ঘরে এসে পড়তে বসলাম। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম ভোর 5টা বাজে। সকাল 8টায় আমার পরীক্ষা শুরু। পড়ার জন্য বেশি সময় পাওয়া যাবে না, তাই যতটুকু সময় পাওয়া যায় মনোযোগ দিয়ে পড়তে যাব। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার আওয়াজ পেলাম। হকচকিয়ে উঠে গেলাম আমি। এত ভোরে কে আসলো আমার বাড়িতে? আমি উঠে গিয়ে দরজা খুলতেই অবাক হয়ে দেখলাম সামনে সাধন কাকা দাঁড়িয়ে আছেন। কাকার সাইকেলটা নেই। তার চোখে মুখে একটা অদ্ভুত আতঙ্ক আর অস্থিরতা। আরে সাধন কাকা, আপনি এত ভোরে? কি হয়েছে? ওরে বাছা আকাশ, সর্বনাশ হয়েছে। শিগগির চল আমার সাথে। কি সর্বনাশ? শান্ত হন কাকা, কি হয়েছে বলবেন তো? বলতে সময় নেই। ওই বাঁশঝাড়ের ওপাশে মইনার বড় ভাইকে পাওয়া গেছে।
কিন্তু একটা অদ্ভুত বিপদে পড়েছে ও। আমি একাই এসেছিলাম, বাকিরা সবাই ওখানে। তোকে ছাড়া হবে না, তুই একটু সাহসী ছেলে, আমার সাথে চল শিগগির। ময়নার ভাই, কিন্তু কাকা, আমার তো সকাল ৮টায় পরীক্ষা। পরীক্ষার ঢের সময় আছে, এখন একটা জীবন বাঁচানো বেশি জরুরি। বাছা, চল বলছি, দেরি করিস না। সাধন কাকার কথা শুনে আমি আর না করতে পারলাম না। পরীক্ষা পরে, কিন্তু একটা বিপদে পড়া মানুষকে সাহায্য করা আগে। কাকা আগে আগে হাঁটছেন আর আমি পেছনে পেছনে। ভোরের আলো ফুটতে শুরু করেছে একটু একটু। শীতকাল হলেও চারপাশে গুমোট বেঁধে রয়েছে। কুয়াশা আগের চেয়ে অনেক বেশি ঘন মনে হচ্ছে। আলো আঁধারের এক হাতছানিতে হেঁটে চলেছি আমরা দুজন। আমি হাঁটতে হাঁটতে কেমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। কাকার হাঁটা যেন আগের চেয়েও দ্রুত। কাকার পা যেন মাটির থেকে একটু উপরে রয়েছে, কিন্তু কুয়াশায় ভালো বোঝা যাচ্ছে না। হঠাৎ চারপাশে তাকিয়ে দেখলাম আমি গভীর জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে হাঁটছি। কাকা, আমরা এখানে এলাম কি করে? বাঁশঝাড় তো অন্যদিকে। সাধন কাকা, শুনতে পাচ্ছেন? আমি ডাকছি, কিন্তু কাকা পেছনে ফিরে তাকাচ্ছেন না। আমি ভয় পেতে শুরু করলাম। কাকার কোনো সাড়া শব্দ না পেয়ে আমি একটু জোরে দৌড়ে কাকার গায়ে হাত রাখলাম। কাকার কাঁধে হাত রেখে আমার সারা শরীরে ভয়ের শিহরণ লাগতে শুরু করল। কাকার শরীর ছিল অসম্ভব ঠান্ডা, যেমন কোনো মৃত শরীরকে অনেক দিন ফেলে রাখলে যেমন ঠান্ডা হয় তেমন। কিন্তু আমি যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কাকার জায়গায় দাঁড়িয়ে আছে এক নারী, যার দীর্ঘ নীল কালো চুল বাতাসে উড়ছে। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, রক্তহীন। গায়ের রং কালচে, ঠোঁট ও মুখে কালচে রক্ত জমার দাগ। কপালে একটা টিপ আর পরনে সাদা ছেঁড়া শাড়ি। গলা কাটা, চোখ ঠিকরে যেন অর্ধেক অংশ বেরিয়ে আছে, ঠিক যেন বহু বছরের পুরনো আঘাতের মৃত লাশ। সে আমার দিকে তাকিয়ে এক রক্তশূন্য ভয়ানক হাসিতে মেতে উঠল। কে কে তুমি? আমি কে? আমাকে ডেকে বলছিস আমি কে? কেন ডেকেছিলি তখন আমায়? আমি তো তখন থেকেই তোর পিছনে লেগেছি। নিশি ডাকিনি। ওর কথা শুনে আমার বুঝতে বাকি রইল না যে আমি চরম বিপদে পড়েছি। অর্কের কথা আমার শোনা উচিত ছিল। আমি কখনো এসব বিশ্বাস করিনি বলে এই মহা বিপদে পড়লাম। তাই আমি আর কোনো কিছু চিন্তা করার সময় পেলাম না। সেই ভয়ঙ্কর নারী মূর্তি তার এক হাতে আমাকে শূন্যে তুলে ধরল। আমার গলার নাড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছাড়বো না, আমি তোর পিছন ছাড়বো না। তুই যেখানেই থাকিস আমি তোকে ঠিকই নিয়ে যাব। শূন্যে তুলে ছুঁড়ে ফেলে দিল সে আমায়। আমি মাটিতে পড়ে আওয়াজ করার সাহসও পেলাম না। কোনো মতে উঠে দৌড়াতে শুরু করলাম। পায়ে ভীষণ ব্যথা পেয়েছি, কিন্তু সেভাবেই দৌড়াতে লাগলাম আমি। পেছন থেকে চিৎকার আর ভয় আসতে লাগলো। আমি দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। হঠাৎ খেয়াল করলাম সামনে আসল সাধন কাকা দাঁড়িয়ে আছেন। আমায় দেখে হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। আমি সাধন কাকাকে দেখে চিৎকার করে বললাম, বাঁচান আমাকে, বাঁচান কাকা। তুমি এত রাতে এখানে কি করছো? কোথা থেকে দৌড়ে এলে? কি হচ্ছে এসব? আমি তো মাছের আড়তে যাচ্ছিলাম। কোথায় এত রাত? সকাল তো হয়ে গেছে, আপনিই তো আমাকে ডেকে নিয়ে গেলেন। বলি, পাগল হলে নাকি? চারপাশে তাকিয়ে দেখো একবার। এখনো সকাল হতে ঢের দেরি, রাত ৩টে বাজে। কিন্তু ভোরের বেলাতেই তো আমি বেরোলাম। সাধন কাকার কথার মতো চারিপাশে তাকিয়ে দেখলাম সত্যি এখনো অন্ধকার চারিপাশে।
হাত ঘড়িটার দিকে নজর পড়তে দেখলাম রাত 3টে বাজে। আমি যেন আকাশ থেকে পড়লাম। সাধন কাকাকে সব খুলে বলার পর সবটা বুঝে আমায় বাড়ি নিয়ে গেল। এরপর বহুবার সে ডাকিনী রাত্রিতে আমাকে বাইরে বের করানোর চেষ্টা করে। জানি না এর বিপদ কবে কাটবে।